আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সরকারি দলের অবরোধ আপনারা দেখেছেন গত দুদিনে। পাশাপাশি প্রধান বিরোধী দলীয় নেতার বাসভবনের চারদিকে মোট ৫টি বালু ভর্তি ট্রাক ফেলে তাকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। সবকিছু মিলিয়ে সাধারণ মানুষ কিভাবে দেখছেন, কি মনে করেন এই যে পরিস্থিতি? বিরোধী দলের অবরোধের চেয়ে অঘোষিত সরকারি দলের অবরোধটা ছিল অত্যন্ত ভয়াবহ, নিষ্ঠুর। আমরা মতিঝিলে দেখেছি একটা খাবারের দোকান পর্যন্ত খুলতে দেওয়া হয়নি, চায়ের দোকানগুলো লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না, এটা সহ্য করার মতো না। সরকারি দল আন্দোলন করে অবরোধ দেয় এবং সরকারি দলের লোকেরা আবার দেখা যায় লাঠি মিছিল করে, হাইকোর্টে প্রেস ক্লাব সুপ্রিম কোর্ট সহ আক্রমণ করে। এটা আমাদের বয়সে আমরা কোনো সময় দেখি নাই, এটা আমাদের নতুন এক্সপিরিয়েন্স। বর্তমান যে প্রাইম মিনিস্টার উনি বলেছেন কালকে যে বিরোধী দলের আন্দোলনে বাধা নেই, কথাটা কি আদৌ সত্য? এরপরে সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে বললেন যে বিরোধী দলের নেত্রীর বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না, এটা নাটক। এই কথাটা কি গ্রহণযোগ্য? এই যে স্পষ্টত মিথ্যা কথাগুলো, এটি কিন্তু জনগণ তামাশা করে দেখে। এগুলো সুপ্রিম কোর্টে যে জিনিসটা হয়েছে তাতে আমার ব্যক্তিগত মত এটা যে সুপ্রিম কোর্টের ভিতরে ছিল পাকিস্তানিরা আর বাঙালিরা ছিল বাইরে, যার দরুন পুলিশ তালা খুলে দিয়েছে পাকিস্তানিদের মারার জন্য। এটা তো আপনার বাংলা ভাষায় যদি বলা হয় জোর যার মুল্লুক তার। সরকারি দলের জোর ছিল, দেখাই দিছে যে আমাদের ক্ষমতা আছে, দেখেন কি পারি আর না পারি। আর একটা প্রবাদ আছে যে চোররে বলে চুরি করতে আর গৃহস্থরে বলে সদা করতে। প্রধানমন্ত্রী বলছে যে বিরোধী দল করুক, মিছিল মিটিং করুক, অথচ তার ক্যাডারদের হাতে লাঠি তুলে দিছে, দিয়ে বলে পিটায় ঘরে তুলো। টোটাল রাজনীতি যারা করছেন, যারা এই দেশকে কর্ণধার ভাবছেন, আর আমরা যারা সাধারণ পাবলিক তারা কর্ণধাররাই আমাদেরকে পিছে মারছেন। এক পক্ষ যদি সাইজ না হয়, হয় স্বাধীনতার পক্ষের অথবা স্বাধীনতার বিপক্ষের। এক পক্ষ নির্মূল না হলে দেশে শান্তি, শেখ মুজিবের মতো কোনো নেতা নাই যে এইভাবে শান্তি আবার ফিরিয়ে আনতে পারবে। ক্ষমতাটা এমন হয়েছে, সংবিধান এমন একটা হয়ে গেছে যে সংবিধানের লগে আর আমাদের পাশার লগে আর সোফার লগে ছিলে হয়ে গেছে। এটা ছুটানো যাবে না, এটা ছুটতে গেলেই সমস্যা হয়ে দেশের মানুষ যা আছে সব রাস্তায় মরে যাক, কিন্তু সংবিধান ঠিক থাকতে হবে। একটা মানুষ গড়তে পারিতে পারে নাই, সব দিকে ঘেরাও দিয়ে রাখছে। আবার হেরায় আবার সাংবাদিক সম্মেলন করে কয় কি বিরোধী দল ব্যর্থ, লোক এদেরকে চায় না। কিন্তু এইগুলা মানুষে বুঝে, এদের কথা বলতে মানুষে বুঝে। অতএব গণতন্ত্র বলতে কিচ্ছু নাই। গণতন্ত্র হইল ডাইরেক্ট ইলেকশন। ১৫৪ জন উইদাউট ভোটে পাস করে ফেলছে। এরা যদি দেশে এলাকায় যায়, যারা এই ভোটের অধিকার ছিল, এই পাবলিক এদেরকে মানবে? ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন বিরোধী দলের কর্মসূচিকে কেন্দ্র করে সরকারি দলের যে পাল্টা প্রস্তুতি, যে অবরোধের মতো অবস্থা, যেভাবে মানুষকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি, যেভাবে দোকানপাট খুলতে দেওয়া হয়নি, তা নজিরবিহীন। তারা বলছেন সংবিধানের দোহাই দিয়ে সংবিধান সমুন্নত রাখতে যে সংবিধান বিরোধী গুরুতর কাজের সঙ্গেই জড়িয়ে পড়েছেন স্বয়ং সরকারি দল এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা। পাশাপাশি ধারাবাহিকভাবে এখনও পত্রিকায় বেরোচ্ছে আমাদের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের সম্পদের বিবরণী দেখা যাচ্ছে। বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম হানিফ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান সহ সর্বকনিষ্ঠ যে এমপি পলক, তিনিও ১৪ পুরুষের সম্পদ জোগাড় করে নিয়েছেন 5 বছরে। নিজেরাই হলফনামা দিয়ে সেটি স্বীকার করেছেন, জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। সাধারণ মানুষ কিভাবে দেখেন? এখন যে কোনো, এখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হোক আর শেখ হাসিনা হোক, কাউকে বিশ্বাস করলো দলের হিসাবে, মন্ত্রী দিল, কিন্তু ওরা নিজেরা আখের গোছালো। এই জন্য এই বিশ্বাস করার অর্থ এই নয় যে ওনাকে সুবিধা দিল।
হ্যাঁ, কিন্তু উনি আমি মনে করি সংবিধানের সাথে বেইমানি করছে, দেশের জনগণের সাথে বেইমানি করে সম্পদ কামাই করছে। এই জন্য তাদের শাস্তি হওয়া দরকার। একটা ছোট্ট কথা দিয়ে বলি, আমরা তখন অনেক ছোট ন্যাংটা হয়ে গোসল করতাম। তো স্কুল টিচার খালের পাড় দিয়ে যাচ্ছে, উনি দেখে বলছেন যে ইস বাচ্চাগুলো ন্যাংটা, লজ্জা নেই। তো উনি অন্যদিকে ঘুরে গেলেন। আমাদের মাঝে একটা দুষ্ট ছেলে ছিল, ও বললো দেখ দেখ স্যারে না লজ্জা পাইছে। এখন যারা এই শিডিউলটা তফসিলটা জমা দিলেন, নিজেদের স্টেটমেন্ট, মহিউদ্দিন খান আলমগীর সহ একদল গিয়ে নির্বাচন কমিশনকে বললেন দয়া করে প্রকাশ করবেন না। আসলে স্যারেরা লজ্জা পাইছেন, ওনাদের সম্পদের হিসাব ওনারা দিয়েই লজ্জা পেয়েছেন। আসলে যেই হিসাবটা দেওয়া হয়েছে তাই কি আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে, এই জন্যেই ক্ষমতা থেকে যেই অপকর্মগুলি তারা করেছে, যে ক্ষমতা হাতছাড়া হয়ে গেলে তাদের অস্তিত্ব থাকবে না, সেই জন্য এনিহাউ তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে। এই দুর্নীতির কারণে বিগত সরকারকে আমরা এই দুর্নীতির কারণে এখন যদি এরা এটা করে তাহলে জনগণ তাদেরও ক্ষমতা থেকে সরাবে। এই জোর ছিল করে নিছে, সারা জীবন বসে বসে খাবে। এই দেশের সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে রাজনীতিতে। যদি আমি কোনোভাবে ইনভেস্ট করে কোনোভাবে একবার এমপি হতে পারি, বৃদ্ধ বয়সে যদি একবার এমপি হতে পারি, আমার 14 পুরুষ বসে খেয়ে যাবে। এই ব্যবসার কারণেই তো আজকে সরকারি দল ছাড়তে যাচ্ছে না, কেননা যেটা অত্যাধিক লাভজনক একটা ব্যবসা। এই ব্যবসা করতে পারলে 10 দিন যদি থাকতে পারে তাহলে অনেক লাভ। আর ওনাদের যে সম্পদ হিসাব দিয়েছেন সেটা দুজনের হিসাব, মন্ত্রী এবং তার ওয়াইফের হিসাব। কিন্তু তার ছেলে পেলে, তার ভাইগনা, তার ভাইস্তা, তার 14 গোষ্ঠী তো রয়ে গেছে, সেগুলো তো হিসাবই হয় নাই। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরওয়ার।